এটা শুরুটা কিন্তু স্বয়ং ডক্টর ইউনূস করে দিয়েছেন, যে হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টারকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে বিচ্ছিন্ন করে দিবে। হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেই বক্তব্যের আজকে পুনরুক্তি করেছে এবং আরো আরো বাজে ভাবে লিটারেলি এই ধরনের ভাষা ব্যবহার করেছে যে ভারতীয় হাই কমিশনার থেকে বাংলাদেশ হাই কমিশনারকে বাংলাদেশ থেকে কিক আউট করা উচিত। আমিনুল হক পলাশ, জনাব পলাশ, আপনাকে আমি একবার স্বাগত জানাচ্ছি। আমাকে একটু বলুন তো, মাত্র 15-16-17 মাসে কিভাবে ভারত বন্ধু রাষ্ট্র থেকে এভাবে শত্রু রাষ্ট্রে পরিণত হলো, আর এর পেছনে এই জঙ্গি ফ্যানাটিকদের কি ভূমিকা তারা রাখছে? ধন্যবাদ আপু, আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ভারত একটা বন্ধু রাষ্ট্র থেকে কিভাবে আসলে শত্রু রাষ্ট্র পরিণত হলো, এখন পর্যন্ত কিন্তু যদি আমরা দেখি, ভারত কিন্তু এখনো বাংলাদেশের শত্রু রাষ্ট্র হিসেবে ট্রিট করছে না। তারা বিভিন্ন প্রেক্ষিতে যখনই তাদের পররাষ্ট্র দপ্তর থেকে বক্তব্য বা বিবৃতি দেওয়া হচ্ছে, খুবই ডিপ্লোমেটিক কায়দার তারা তাদের বক্তব্য পেশ করছে। কিন্তু প্রকারান্তে যদি আপনি আমাদের দিকে দেখেন, ঠিক আজকের ঘটনাগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, যে ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য আজকে দেওয়া হয়েছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে বিভিন্ন বক্তব্য, যে বক্তব্যের কারণে, যে বক্তব্যের জের ধরে বেসিক্যালি বাংলাদেশের ভারতস্থ বাংলাদেশের হাই কমিশনারকে আজকে ডাকা হয়েছিল, তলব করা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টারকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে বিচ্ছিন্ন করে দিবে। হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেই বক্তব্যের আজকে পুনরুক্তি করেছে এবং আরো আরো বাজে ভাবে লিটারেলি এই ধরনের ভাষা ব্যবহার করেছে যে ভারতীয় হাই কমিশনার থেকে বাংলাদেশ হাই কমিশনারকে বাংলাদেশ থেকে কিক আউট করা উচিত। এই ধরনের বক্তব্য। তারপরে আপনি দেখেন যে আজকে যে একটা ঘেরাও কর্মসূচি ছিল, সেখানে আমি অনেককে বক্তব্য দিতে দেখলাম। মুসাদ্দেক নামে ডাকসুর এক নেতা, সে বক্তব্য দিচ্ছে যে আপনার ভারতের দূতাবাসের প্রতিটা ইট খুলে নেওয়া হবে, আপনার সকল হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। তারপর যারা, শুধুমাত্র তাই না, আপনার যে সকল দেশ ভারতকে সাপোর্ট দেয় তাদেরকেও গণবয়কটের কায়দায় আনা হবে। আরেকজনকে বক্তব্য দিতে দেখলাম যে আপনার 71-এর দায় মেটানো হবে সেভেন সিস্টারকে স্বাধীন করে দিয়ে। তো এই ধরনের বক্তব্য, প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে যদি আপনি বলেন যে উস্কানির সর্বোচ্চ পর্যায়ে আসলে আছে এখন। আপনি যদি কেউ যদি একবার চিন্তা করে যে আমরা যদি কয়েনটার উল্টা সাইডে চিন্তা করতাম, বাট একদিনের জন্য যদি সিচুয়েশনটা ফ্লিপ হয়ে যেত, বাংলাদেশ ভারতের জায়গায়, ভারত বাংলাদেশের জায়গায়, হ্যাঁ, এবং এই উস্কানি গুলা হতো, সেক্ষেত্রে কি ধরনের কন্ডিশন, অর্থাৎ বাংলাদেশের যে আপনি খুব চমৎকার একটা শিরোনাম দিয়েছিলেন যে জঙ্গিরা মরিয়া। জঙ্গি তো শুধুমাত্র ধর্মের আপনার খোলসে হয় না, বিভিন্ন খোলসে হয়, বিভিন্ন এক্সট্রিমিজমের মানে আপনার ইম্প্যাক্টটাই তো আসলে জঙ্গিবাদ। তো এই ভারত বিরোধিতাটাকে লিটারেলি কিন্তু এরকম আপনার এক্সট্রিমিস্ট পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এই জায়গায় যদি ধরেন ভারতের সক্ষমতা যা, আজকে যদি বাংলাদেশে সেই সক্ষমতা থাকতো এবং এই ফ্যানাটিক গ্রুপের হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে তারা কি করতো একটাবার খালি চিন্তা করে দেখেন। তো বাংলাদেশের যে আপনি যেটা বলছিলেন, যেটা 16-17 মাস ধরে শুরুটা কিভাবে হলো, এটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আসলে এই সার্বিকভাবে যে প্রতিনিয়ত এরকম ভারত বিরোধী মনোভাব, ভারত বিরোধী বক্তব্য বিবৃতি, এটা আমরা বিভিন্ন সময় কথাও বলেছি, এটা শুরুটা কিন্তু স্বয়ং ডক্টর ইউনূস করে দিয়েছেন। উনি এমনকি পদে বসার আগেই, উনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের আগেই কিন্তু ফ্রান্সে থেকে আপনার সাক্ষাৎকার দিয়েছেন সেভেন সিস্টারকে উস্কানি দিয়ে। কোনো প্রয়োজন ছিল না, কোনো দরকার ছিল না, কিন্তু যে জিনিসটা যারা রাজনীতি, বাংলাদেশের রাজনীতি নিয়ে কাজ করেন, বাংলাদেশের রাজনীতি বোঝেন, তারা জানেন ভারত বিরোধিতা বাংলাদেশের রাজনীতির একটা উপকরণ। এর আগে পরে আর কিছুই নাই, এটার সাথে সাধারণ মানুষের কোনো ধরনের সম্পৃক্ততা নাই। অবশ্যই ভারতের পক্ষ বা ভারতের সাধারণ জনগণের তো নেই। তো বাংলাদেশের যে অংশটা আসলে মুক্তিযোদ্ধা বিরোধী, স্বাধীনতা বিরোধী যে অংশটা, তারা সেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকেই আসলে এই ভারত বিরোধিতাটাকে তাদের রাজনৈতিক পুঁজি করেছে। এবং সেখানে যেহেতু একটা ফ্যানাটিক জঙ্গি গোষ্ঠী রয়েছে, ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার সাথে সাথেই সেই অংশটাকে আসলে তার অনুসারী করতে চেয়েছে, তার লোক বানাতে চেয়েছে। এবং সেটা করতে গিয়ে আজকে দেখেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দেখলাম উনি বক্তব্য দিচ্ছে যে হাসনাত তো সরকারের কেউ না। বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করবে যে হাসনাত সরকারের কেউ না? হাসনাত মত তৈরি করে যে ধরনের বক্তব্য বিবৃতি দেয়, যমুনাতে সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসনাত একটা এই নবগঠিত যে কিংস পার্টি হয়েছে এনসিপি, তার দুই নেতাকে ডক্টর ইউনূস স্বয়ং আপনার ইউএনজি আপনার ইউনাইটেড ন্যাশনাল কনফারেন্স আপনি নিয়ে গিয়েছেন, ইউএনজিতে নিয়ে গিয়েছেন, তাহলে আপনি তো এটা ডিনাই করতে পারবেন না। সেই আপনার ইউএনজিতে গিয়েও কিন্তু আপনার জামাতের নেতা ঘোষণা দিয়েছিল, বক্তব্য দিয়েছিল যে 50 লাখ লোক তাদের তৈরি, তারা গাজাতুল হিল বাস্তবায়ন করবে। ডক্টর ইউনূস কিন্তু বা এই
অবৈধ অন্তর্বর্তী সরকার কিন্তু তখনও এটা সম্পর্কে কোনো ধরনের রিটেলিয়েশন দেয় না। সেটা কিন্তু শুধুমাত্র হচ্ছে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য বলে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ সেই বক্তব্যটা দিয়েছে সে ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসাবে, সে রাষ্ট্রীয় অতিথি হিসাবে গিয়ে। তো আপনি এইরকম বক্তব্য প্রতিনিয়ত হচ্ছে আপনারা এন্ডোর্স করেছেন, আপনারা হচ্ছে এই বক্তব্যগুলোকে সাবস্ক্রাইব করেছেন, যে কারণে একটা পর্যায়ে কোন পর্যায় থেকে কিন্তু হচ্ছে সরকারের জায়গা থেকে এই জিনিসগুলোকে কন্ডেম করা হয় নাই বলে আজকে আসলে এরকম হচ্ছে একটা পরিস্থিতির দিকে গেছে, যেখানে ভারতীয় দূতাবাস মানে ভারত বাধ্য হয়েছে যে বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়ার। আপনি দেখেন গত 17 মাস ধরে কিন্তু হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মাইনরিটিদের উপর হামলা, ভারতীয় দূতাবাসের উপর এই যে থ্রেট, এটা তো হচ্ছে কন্টিনিউয়াস থ্রেট। তাদের আগে থেকে 5ই আগস্টের পর থেকে এই থ্রেট বিদ্যমান ছিল। কিছুদিন বন্ধ থাকার পরে কিন্তু ভারত তাদের জায়গা থেকে আপনার হচ্ছে এই ভিসা থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম গ্রাজুয়ালি শুরু করেছে। এবং আপনি জানেন কিছুদিন আগে ভারতীয় হাই কমিশনার উনি কিন্তু প্রণব ভার্মা বলেছেন যে হচ্ছে বিজনেসম্যানদেরও ভিসা দেওয়ার প্রক্রিয়া ভারত ধাপে ধাপে শুরু করবে। যখনই ভারতের জায়গা থেকে একটু এগিয়ে আসা হচ্ছে তখনই কিন্তু হচ্ছে এই ধরনের বক্তব্য দিয়ে পরিস্থিতিটা আরো ঘোলাটে করা হচ্ছে। এখনকার যে পরিস্থিতি আপনি দেখেন, ভারত কিন্তু হচ্ছে বাংলাদেশের ইয়াতে আপনার হচ্ছে হাইকমিশনারকে ডেকে নিয়ে যে কথা বলছে, তারা কিন্তু খুব স্পষ্ট ভাবে বলেছে আপনি যদি কোনো দেশের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন আনতে চান, ইউ নিড টু প্রোভাইড দ্য প্রুফস। আপনি বলা হচ্ছে যে এই হাদি যে আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, তার হত্যাকারী পালিয়ে গেছে। ফার্স্ট অফ অল, যে হত্যাকারীর ছবি আপনার হচ্ছে এই ঘটনা ঘটার হাফ এন আওয়ারের ভিতরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, সেই হত্যাকারী কিভাবে সীমান্ত পাড়ি দিয়া বাইরে যেতে পারে? প্রথমত এটা হচ্ছে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির ব্যর্থতা। তারা কেন হচ্ছে এই জিনিসটা প্রোটেক্ট করতে পারলো না? তারপর যদি যেও থাকে, সেটা হচ্ছে আপনাকে অফিসিয়ালি প্রমাণ দিতে হবে যে হ্যাঁ দিস আমাদের ফাইন্ডিংস হচ্ছে এটা, আপনারা তোমাদের ফাইন্ডিংস কি সেই অনুসারে যদি সে আসলে তোমাদের এখানে থেকে থাকে সেটাকে কিভাবে প্রত্যাবর্তন করা যায়। আপনি যদি ডিপ্লোমেটিক চ্যানেল ব্যবহার করে আপনি যদি এই ধরনের সমস্যার সমাধান করতে চান, এটা খুব কঠিন কিছু না, কারণ আমরা ভারত বন্ধুপূর্ণ দেশ এবং এই ধরনের ডিপ্লোমেটিক সম্পর্কের মাধ্যমে ইতিপূর্বে আমরা প্রচুর সমস্যার সমাধান করেছি। কিন্তু এখন যে কার্যক্রমটা তারা চালাচ্ছে এটা কিন্তু দৃশ্যমান। আপনি যে জিনিসটা বললেন যে আসলে দেশকে একটা অস্থির অবস্থা, একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া। আপনি যেটা আপা বলছিলেন যে একটা নির্বাচনের ডেট ঘোষণা করা আছে, আপনি দেখেন যদি আপনি গণপ্রতিনিধিত্ব আদেশ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সশস্ত্র বাহিনী মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল মেজর ডিপার্টমেন্ট গুলো কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে ফাংশন করার কথা। আপনি দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ দেখা মাত্রই ধরতে হবে, মামলা না থাকলেও ধরতে হবে। আপনি দেখেন তারা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে, এখানে নির্বাচন কমিশনের কোনো ধরনের হচ্ছে বক্তব্য কিন্তু শুনতে পাই না। তো তাদের প্রত্যেকটা জিনিস যে নাটক এবং মুনাফিকে এবং ভণ্ডামি, সেটা কিন্তু হচ্ছে সামনে চলে আসছে। কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে তাদের ভণ্ডামিটা হয়তো আমরা বুঝতে পারছি, কিন্তু তাদের এই অ্যাকশন গুলার কারণে আমাদের যে দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা কিন্তু হচ্ছে সাফার করতে হবে হচ্ছে আমাদের দেশের জনগণের। এই জিনিসটা অনেকেই হচ্ছে তারা হয়তো তাদের সাময়িক সুবিধার জন্য, তাদের নিয়োগকর্তাকে তুষ্ট করার জন্য তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, একটা বক্তব্য দিচ্ছে। কিন্তু আপনি দেখেন আজকে যখন ভারতীয় আপনার হচ্ছে ভিসা সেন্টার বন্ধ করা হলো, অনেকগুলো মানুষজনের আপনার হচ্ছে বক্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে মানুষজন কি ধরনের সাফার করছে। কারণ চিকিৎসা বলেন বা বিভিন্ন ইস্যুতে বলেন ভারতে যাওয়াটা মানুষের প্রয়োজন। তো আপনি এই ধরনের বক্তব্য দিয়ে আপনি যদি নিজের দেশে মানে আপনি ভারতকে যতটুকু সাফার করাইতে চাচ্ছেন বা পারছেন, তার থেকে বহুগুণে সাফার তো হচ্ছে আপনি নিজেদের দেশের লোকজনকে করছেন। তো এই যে গত 17 মাস ধরে, এটা আমি যদি এক লাইনে শেষ করি, ডক্টর ইউনূস এটার মূল ইন্ধনদাতা, এটার মূল আপনার হচ্ছে উদ্যোগটা হচ্ছে তার তরফ থেকে এসেছে। কারণ সেই ভারত বিরোধী অংশটাকে হচ্ছে তার রাজনৈতিক শক্তি হিসাবে ব্যবহার করতে চেয়েছে, এবং সেই ফ্যানাটিক অংশটাকে শক্তি হিসাবে ব্যবহার করেই সে আসলে গত 17 বছর টিকে রয়েছে, 17 মাস টিকে রয়েছে। তার পিছনে সাধারণ মানুষের ন্যূনতম কোনো সমর্থন নাই, সাধারণ মানুষের কোনো ধরনের হচ্ছে আপনার তার প্রতি হচ্ছে এঙ্গেজমেন্ট নাই। শুধুমাত্র এই ফ্যানাটিক গ্রুপটাকে যেন সে হাতে রাখতে পারে, সে কারণেই সে প্রতিনিয়ত এই ধরনের শুধুমাত্র প্রথমে না হতো, এরপরে চীন সফরে গিয়ে সে ভারত বিরোধী বক্তব্য দিয়েছে, একাধিক বক্তব্য হয়েছে। কিন্তু আপনি আবার গতকাল বিজয় দিবসের ভাষণেও তো তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্র বলে ভারতের দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি। হ্যাঁ, এটাই দেখেন যে গতকালকে তার বিজয় দিবসের ভাষণে এই ধরনের বক্তব্য দিচ্ছে, যেখানে আমাদের বিজয় দিবসে আমাদের কুচকাওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের বিজয় দিবসটাকে উদযাপন বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে আমি পত্রিকা দেখতে পেলাম দুইজন বীরাঙ্গনা মা অসহায় ভাবে বলছেন যে আমাদেরকে দাওয়াত দিয়ে এরকম অপমান করো না তোমরা। আপনি চিন্তা করতে পারেন যে যাদের সম্ভ্রমের বিনিময়ে, যাদের সর্বস্ব বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি, এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারটা বাংলাদেশটাকে আসলে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে, যে ন্যূনতম কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি, ন্যূনতম কোনো ধরনের সাধারণ মানুষের প্রতি ফিলিংস, সাধারণ মানুষের
সাফারিংস গুলো যদি তারা বুঝতো, তারা কিন্তু এই কাজটা করতো না। আপনি দেখেন, আপনার এই যে 16 মাস 17 মাস ধরে হচ্ছে আপনি ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী নেগেটিভ এস্টাবলিশ করে যাচ্ছেন, আপনি অ্যাচিভ করলেন কি? নাথিং। কিন্তু যে জিনিসটা আপনি বলেন আজকে যে শিরোনাম আছে ইউক্রেনে, আমি আপা একটু বলি, কারণ মানে এই ইউক্রেনের বিষয়টা হচ্ছে মানুষজন মানে আসলে সেভাবে বুঝতে পারে না, কারণ অনেক দূরের দেশ মনে করে তো। রাইট। ইউক্রেনের সিচুয়েশনটা কি হয়েছে? ইউক্রেনের সিচুয়েশন কিন্তু হচ্ছে সেম, হচ্ছে আমাদের বাংলাদেশ যে পথে যাচ্ছে এক্স্যাক্টলি, কিন্তু ইউক্রেনের পরিস্থিতি আপনার হচ্ছে একই রকম ছিল। অর্থাৎ যখন হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র হইল, তখন একটা আপনার হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে নেটো পূর্ব দিকে সম্প্রসারিত হবে না। কিন্তু এখানে ইউক্রেন এবং সেভাবেই হচ্ছে আপনার বাকি রাষ্ট্রগুলো হচ্ছে ফলো করছিল। যখন হচ্ছে ইউক্রেন আপনার হচ্ছে এই 4 এবং 9 দুইবার যখন হচ্ছে নেটো সম্প্রসারণ হয়েছে এবং ইউক্রেনে নেটোর ভিতরে যাওয়ার একটা হচ্ছে আগ্রহ তৈরি হয়েছে, তখন এটা স্বভাবতই হচ্ছে এটা নিয়ে হচ্ছে আপনার রাশিয়া তার অবজেকশন জানিয়েছে, সেটা নেটোতে জানিয়েছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে G8 এ জানিয়েছে, এবং এটার পার্সপেক্টিভে কিন্তু হচ্ছে জিনিসটা হচ্ছে সামনে গেছে। 2015 সালে যখন হচ্ছে ইউতে যোগদানের ব্যাপারে তৎকালীন যে ইউক্রেনিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর ইয়ানুকোভিচ, তাকে হচ্ছে পদত্যাগে বাধ্য হতে হয়, ঠিক সেম সিচুয়েশন আমাদের মতো। তাকে একটা হচ্ছে এই আপনার হচ্ছে কি বলে কালার রেভলিউশন করে, আপনি যে জিনিসটা বলছিলেন এজুব বাহিনীর তৈরি করে একটা কালার রেভলিউশন করে তাকে সেই দেশ থেকে হচ্ছে সে প্রাণ বাঁচাতে আপনার রাশিয়া চলে যেতে বাধ্য হয়। এরপরে সেখানে হচ্ছে পশ্চিমা মদতপুষ্ট পেত্রো পরিসংখ্য হচ্ছে আপনার 5 বছর ক্ষমতায় থাকে, এবং তারপর একজন কমেডিয়ান জেলেনস্কি এসে হচ্ছে ক্ষমতায় বসে। আপনি জাস্ট খেয়াল করে দেখেন এরপরে কি হইলো। যুদ্ধের পরে আজকে পর্যন্ত, আমি আর ইন ডিটেইলে গেলাম না, আমি জাস্ট আজকে ইউক্রেনের জাস্ট অবস্থাটা হচ্ছে আপনার সামনে তুলে ধরি। যুদ্ধ শুরু হওয়ার আগে ইউক্রেনের লোক সংখ্যা ছিল হচ্ছে আপনার 43 মিলিয়ন। আজকে ইউক্রেনের লোক সংখ্যা হচ্ছে আপনার রাফলি 36 মিলিয়ন। 7 মিলিয়ন অর্থাৎ 70 লাখ লোক ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে জীবন বাঁচানোর জন্য। এবং পরবর্তীতে জেলেনস্কি সরকার কিন্তু তারা বাধ্য হয়েছে হচ্ছে বর্ডার প্রোটেক্ট করে দেওয়ার জন্য, তারা যেতে না পারে, কারণ তারা বাধ্যতামূলক ভাবে তাদের মিলিটারিতে হচ্ছে লোক নিয়োগ করতেছিল। আপনার হচ্ছে ইউক্রেনের জিডিপি ছিল হচ্ছে $200 মিলিয়ন, তার 1/3 জিডিপি আজকে নাই। গত এই যুদ্ধ চলাকালীন সময়ে $200 বিলিয়ন লোন করেছে হচ্ছে ইউক্রেন, যে লোনের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে চুক্তি করেছে যে ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে তার 1/3 হচ্ছে তারা আপনার নিয়ে নিবে। আপনার বাকি যে রাষ্ট্রগুলো তাদেরকে ইন্ধন দিয়ে এই পর্যায়ে নিয়েছে, এই ইউক্রেনকে রিবিল্ড করতে হইলে মিনিমাম $400 বিলিয়ন লাগবে। কেউ কিন্তু এখন টাকা দিতে রাজি না, কারণ ইউক্রেনকে ব্যবহার করা শেষ। আপনি আজকে দেখেন এই মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে যে আপনার হচ্ছে শান্তি চুক্তি চাপ দেওয়া হচ্ছে, সেটাতে কন্ডিশন কি দেওয়া হয়েছে? অলরেডি কিন্তু ইউক্রেন নেটোতে আপনার হচ্ছে জয়েন করার আগ্রহ তারা ত্যাগ করেছে। তাদেরকে বলা হয়েছে যে তাদের যে 4টা অঞ্চল অলরেডি রাশিয়া দখল করেছে, ক্রিমিয়া তো 2015 দখল করেছিল, এরপরে ডনবাস, জাপোরিজিয়া আর হচ্ছে খেরসন, এই 4টা এলাকা, এই এলাকাগুলো যারা অলরেডি রাশিয়া দখল করেছে, সেই অঞ্চল দখলকৃত অঞ্চল বাদ দিয়েই বাকি অংশ আপনার হচ্ছে ইউক্রেন নিয়ে ইউক্রেনকে শান্তি চুক্তিতে প্রেশার দিচ্ছে কে? স্বয়ং আমেরিকা, যারা আসলে তাদেরকে হচ্ছে এই যুদ্ধে পাঠিয়েছিল। তাইলে তাদের আপনার হচ্ছে রাষ্ট্রের 1/4 হচ্ছে আপনার আয়তন ছেড়ে দিতে হচ্ছে। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডনবাস এরিয়াটা হচ্ছে ইউক্রেনের খনিজ সম্পদ বিশিষ্ট এলাকা, জাপোরিজিয়া হচ্ছে ইউরোপের সবচেয়ে বেশি হচ্ছে আপনার আণবিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ওই জায়গায়, আণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ সর্বতোভাবে ইউক্রেন আজকে লুজার। আপনার জেলেনস্কি আজকে হচ্ছে একবার ব্রিটেনে যাচ্ছে, একবার আমেরিকা যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের দ্বারে দ্বারে ঘুরতেছে যে কিভাবে তারা আসলে হচ্ছে এটার একটা সমাধানের দিকে যায়। কিন্তু এটা নিশ্চিত যে তাদের বর্ডার আর প্রোটেক্টেড থাকছে না, তাদের মানচিত্র অক্ষত থাকছে না। এই যে ইউক্রেনের আজকে হচ্ছে এই অবস্থা, তারা বাংলাদেশের যে মানুষগুলো, আপনি আমার খুব অবাক লাগে যে ছাত্রগুলো আজকে আন্দোলন করছে, এরা কিন্তু বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এরা কি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আর আদৌ তারা হচ্ছে বিশ্ব রাজনীতি সম্পর্কে কোনো ধরনের পড়াশোনা করে কিনা? তারা যেভাবে কথায় কথায় হচ্ছে আপনার ভারত দখল করে ফেলতেছে, বিশ্ব রাজনীতিতে এভাবে কাজ করে না। তারা এটা বুঝতেছে না যে তাদের পিছনের যে ক্রীড়ানকরা তাদেরকে আসলে কি ধরনের কাজ করছে। তারা যদি একটা বার, বাংলাদেশের যে কোনো মানুষ যদি একটা বার, এখন গুগলের যুগ, চ্যাট জিপিটির যুগ, জাস্ট 10টা মিনিট সার্চ দিয়ে দেখে যে ইউক্রেনের আজকের অবস্থা কি, তাহলে বুঝতে পারবে যে আমাদের সামনের বিপদটা আসলে কত